বাতাসে জানলার পর্দা উঠছে, পর্দার আড়ালে দাঁড়িয়ে আছে আয়েশে। নূর বিছানা গুছাচ্ছে। নরম স্বরে প্রশ্ন করলো আয়েশে। নূর, বলেন খালা। পর্ণা কখন আসছে? খানিকক্ষণ আগে। ঠিক আছে, আমি ওর ঘরে যাচ্ছি। আয়েশে ঘর থেকে বের হয়ে পূর্ণার কাছে চলে যায়। পূর্ণা বিছানায় চিন্তিত অবস্থায় বসে আছে। কি ব্যাপার, এসে একবার আয়েশা খালার কাছে গেলি না? ক্লান্ত লাগছে খালা, শুয়ে পড়েছিলাম। বাবা ভালো আছে? হুম, সব কি ঠিক আছে? ঠিক আছে, এবার হয়তো আশা ঝামেলা করবে না। ভালো, বুদ্ধিমতী মেয়ে। আয়েশে যেই বের হবার জন্য এগিয়ে যায়, পূর্ণা পেছন থেকে বলে, খালা, জবাব লাশ পাওয়া গেছে। আয়েশে পেছন ঘুরে তাকায়। বিষয়টা গোপন থাকবে, কেউ জানবে না কিছু। খুনিকে ছেড়ে দিব খালা, ছাড়তে হবে। অন্যায়কে প্রশ্রয় দিব। নিজের ভালোর জন্য দিতে হবে। নিজেই অপরাধী হয়ে যাচ্ছি, এখন আমাকে সব বলবে কেন আমরা খুনিকে ছেড়ে দিচ্ছি। ওরা খুব অহংকার পর্ণা। জবা আমার আশ্রমে বড় হয়েছে, কিন্তু গোপনে ওস্তাদের হয়ে কাজ করছিল। হতভম্ব দৃষ্টিতে আয়েশে মুখের দিকে তাকিয়ে পূর্ণা বলে, খালা, ওস্তাদকে? গোপনে থাকা এক ভয়ঙ্কর মানুষ। তাকে কেউ দেখেনি, কিন্তু তার কর্মকাণ্ড মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করেছে। কোন গর্ত থেকে শয়তানি করছে কে জানে। জবা তাদের ফাঁদে পড়লো কিভাবে? জানি না। জবা একজনকে পছন্দ করত, সে নিজেই নিজের জীবন ধ্বংস করেছে। জবা গর্ভবতী ছিল, তাই বাধ্য হয়ে আশ্রম থেকে বের করে দিই। জবা কার সাথে সম্পর্কে জড়িয়েছিল, কাকে পছন্দ করত? একটু থেমে আয়েশে জবাব দিল, মাহিকে পছন্দ করত। পূর্ণার মুখ মলিন হয়ে যায়। বুকের ভেতর অদ্ভুত এক ব্যথা অনুভব করছে। ভেতর থেকে কান্না পাচ্ছে। মনে মনে নিজেকেই প্রশ্ন করছে, এই কষ্ট ব্যথা পাওয়ার কারণটা কি? আয়েশে পূর্ণাকে আলতো করে ধাক্কা দিয়ে বলল, পর্ণা, কি হয়েছে? কিছু না খালা। তোর পরীক্ষা কবে? পরশু। ঠিক আছে, বিশ্রাম নে, পরে কথা হবে। আচ্ছা। আয়েশে ঘর থেকে বের হয়ে যায়। পূর্ণা কান্না ভেতরে চেপে রাখতে পারেনি। খুনি? সকালে সূর্যের আলো নেই, মেঘের আর্দ্রতা নেই, মৃদু বাতাস বইছে, সুন্দর মিষ্টি এক পরিবেশ। এই সময়টা পূর্ণার অনেক প্রিয়। পরীক্ষার প্রস্তুতি নিয়ে আয়েশাকে সালাম করে সবার কাছে দোয়া চেয়ে বেরিয়ে পড়ে কলেজের উদ্দেশ্যে। প্রতিদিনের মতোই তার সঙ্গী শিমুলকে বাইরে রেখেই পরীক্ষা হলে তার আসনে বসে পড়ে পূর্ণা। পেছনে বসে মাহি মন দিয়ে খাতায় প্রশ্নের উত্তর লিখছে পূর্ণা। একটু পরপর আর চোখে তাকিয়ে দেখছে মাহি। ফিসফিস করে পূর্ণার কাছে এসে বলল, পূর্ণাময়ী। ধমকের স্বরে বলল পূর্ণা। কি হয়েছে, বিরক্ত করছো কেন? আমাকে দেখাও না, আমি পারছি না। মেয়েদের পেছনে ঘুরলে পারবে কিভাবে? আমি শুধু তোমার পেছনে ঘুরি পূর্ণাময়ী। হয়েছে, আর বিরক্ত করবে না, নিজের কাজ করেন। পূর্ণাময়ী, দেখাও না। দেখাতে পারি, তবে শর্ত আছে। কি শর্ত? আমাকে মুক্তি দেবে, আমার পিছু নেবে না। মাহির কপাল কুঁচকে জবাব দিল, তুমি কখনো আমার থেকে মুক্তি পাবে না পূর্ণাময়ী, অন্য কোনো শর্ত দাও। নেই, এটাই শর্ত, বুঝেছো? বুঝিনি, কি বললে? কিছু না, বিরক্ত করবে না। পূর্ণাময়ী, একটু দেখাও। ঠিক আছে, তবে বিরক্ত করবে না। আচ্ছা। পরীক্ষা শেষে বাইরে এসে দেখে শিমুল কোথাও নেই। পূর্ণা অনেক খোঁজাখুচির পর একাই রাস্তায় হাঁটতে শুরু করে। দেখে শিমুল এক মালবাহী ট্রাকের পেছনে ছুটছে। পূর্ণা শিমুল ভাই বলে তার পেছু ছুটতে শুরু করে। শিমুল ক্লান্ত হয়ে রাস্তার পাশে বসে পড়ে। পূর্ণা ছুটে এসে ক্লান্ত স্বরে বলল, ভাই, তুমি এমনভাবে দৌড়াচ্ছ কেন? শিমুল পুরো শরীর কেঁপে কেঁপে 2 হাত দিয়ে মাথায় হাত রেখে বলল, আমি দেখছি। শিমুল ভাই, কি দেখছো? এমন কেন করছো? বাচ্চারা ট্র্যাকের ভিতরে ওদের মেরে ফেলবে। শিমুল ভাই, চুপ চুপ করো, অন্য কেউ শুনবে। চলো আয়েশে খালার কাছে যাই, তাকে বলবো। ওদের বাঁচাতে হবে। আমরা বাঁচাবো শিমুল ভাই। মাহি ছুটে এসে পড়ল, পূর্ণাময়ী, তোমাদের কি হয়েছে? এরকম রাস্তায় বসে আছো কেন? পূর্ণা ক্ষুব্ধ স্বরে বলল, তোমাকে কি এর জবাব দিতে হবে? আমাদের থেকে দূরে থাকো, এতেই তোমার মঙ্গল। তোমাদের থেকে পারবো, কিন্তু পূর্ণাময়ী থেকে না। বলেছিলাম তো, যেইখানে যাও তোমার পিছু নেব। কি আছে তোমার মাঝে? তোমার ওই মায়াবী চোখ। এই চোখে কিছু নেই।
আছে এমন কিছু যেটা আমাকে তোমার কাছে টানে, দূরে যেতে দেয় না। তুমি কি নির্লজ্জ মানুষ দেখেছো? যদি না দেখে থাকো তাহলে আয়নার সামনে দাঁড়াবে, তাহলেই দেখতে পাবে। ক্ষুব্ধ স্বরে পূর্ণা। এখন যাও সামনে থেকে। কোনো কথা না বলে চুপ করে দাঁড়িয়ে রইল মাহি। শিমুল ভয়ে কাঁপছে। পূর্ণা তাকে শান্ত করার চেষ্টা করছে। হঠাৎ পূর্ণার চোখ পড়ে পাশের রাস্তায় মোটর গাড়ির ওপর। গাড়ির ডান পাশের দরজা খুলে দাঁড়িয়ে আছে এক লম্বা স্বাস্থ্যবান কালো লোক। গাড়ির ভেতরে ঢুকে পড়ল ব্লেজার টাই পরা একটা ছেলে। পূর্ণা তার দিকে তাকিয়ে রইল। গাড়িটা পূর্ণার পায়ের কাছ দিয়ে যায়। গাড়ির কাঁচ খোলা থাকায় স্পষ্ট তার চেহারা দেখতে পায় সে। পূর্ণা কাঁপা কাঁপা স্বরে বলল, সাইদ। মাহি হতভম্ব দৃষ্টিতে পূর্ণার দিকে তাকিয়ে আছে। পূর্ণা গাড়ির পেছনে সাইদ সাইদ বলে ছুটতে থাকে। কিছু দূরে ছোটার পর হোঁচট খেয়ে পড়ে যায় পূর্ণা। মাহি হাত বাড়িয়ে দিয়ে বলে, উঠো পূর্ণাময়ী। পূর্ণা তার দিকে না তাকিয়ে নিজেকে সামলে উঠে দাঁড়ায়। মাহির চোখ ছলছল করছে। পূর্ণার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। ফিসফিস কণ্ঠে বলল, সাইদের আগমন ভালো কিছু বয়ে আনবে না। তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে দিব না। তোমাকে পাওয়ার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করতে প্রস্তুত আছি পূর্ণাময়ী। আয়েশের বুকে মাথা রেখে তাকে জড়িয়ে ধরে আছে। পূর্ণার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, পূর্ণা, তুমি কি ঠিক দেখেছো? ওইটা কি সাইদ ছিল? খালা, ওকে আমি দেখছি, ও ছিল, ঠিক দেখেছি। এখন কি করবে? তাকে খুঁজে বের করব। বিয়ের দিন নিখোঁজ কেন হয়েছে তার হিসেব চাইব। ঠিক আছে মা, তাই হবে, আমি খোঁজ নিচ্ছি। পূর্ণা আয়েশাকে আরো শক্ত করে দুহাতে জড়িয়ে ধরে। মেয়ে আমার, তোমার মাঝে আমি আমার বোন নিরুপমাকে খুঁজে পাই। মাকে তুমি খুব ভালোবাসতে? অনেক বেশি। শোনো মেয়ে, এখন তোমাকে এত কিছু নিয়ে ভাবতে হবে না। সাইদের ব্যাপার এখন ছেড়ে দাও। তোমার পরীক্ষা মন দিয়ে পড়ো, ঠিক আছে? আচ্ছা। আয়েশা পূর্ণার কপালে চুম্বন করে। আমি এখন যাই, কাজ আছে। আচ্ছা খালা। আয়েশা চলে যায়। তার দিকে পূর্ণা চেয়ে আছে যতক্ষণ পর্যন্ত তাকে দেখা যাচ্ছে। আজকে পূর্ণার শেষ পরীক্ষা। বাইরে শিমুল ও জাফর অপেক্ষা করছে। পূর্ণা হল থেকে বের হয়ে হাঁটছে। মাহি পেছন থেকে পূর্ণাময়ী বলে ডাকতে থাকে। 3 বার ডাকার পর পেছনে ঘুরে তাকায় পূর্ণা। নরম স্বরে জবাব দেয়, কি হয়েছে? তুমি এত চুপচাপ কেন পূর্ণাময়ী? আমি এত রাগান্বিত করার চেষ্টা করছি, রাগ করছো না, আমাকে অপমানও করছো না। কি হয়েছে তোমার? কিছু না। আর কিছু বলবে? আমি কি তোমার মন থেকে উঠে গেছি পূর্ণাময়ী? আপনি কবে আমার মনে ছিলেন? অদ্ভুত প্রশ্ন। আমি তোমার মনে ছিলাম কেন জানো? কেন? কারণ তুমি এই নির্লজ্জ ও বিরক্তিকর ছেলেটাকে সহ্য করতে, তার উপর রাগান্বিত হতে। নারী যতক্ষণ রাগ অভিমান করবে ততক্ষণ তোমাকে ভালোবাসবে। যদি সে চুপ হয়ে যায় তাহলে বুঝে নিও তুমি তার হৃদয় থেকে উঠে গেছো। পূর্ণা মায়াবী দৃষ্টিতে কয়েক সেকেন্ড মাহির দিকে তাকিয়ে বলল, আমি যাচ্ছি। পূর্ণাময়ী, আমি সাইদের খোঁজ পেয়েছি। পূর্ণা অবাক হয়ে মাহির দিকে এগিয়ে গিয়ে বলল, এখন তাকে কোথায় পাওয়া যাবে? হালুকা নদীর পাড়ে বিখ্যাত SM কোম্পানির মালিক সে। পূর্ণা ক্ষুব্ধ স্বরে শিমুল ও জাফরকে বলল, ভাই গাড়িতে ওঠো, এক্ষুনি যেতে হবে। আমরা কোথায় যাচ্ছি বোন? SMS কোম্পানিতে। পূর্ণা 4 তলা বিশাল এক ভবনে প্রবেশ করলো। পরিপাটি গুছানো দরজায় দারোয়ান দাঁড়িয়ে আছে। জাফর তাকে জিজ্ঞাসা করলো, সাইদের রুম কোনটা? সে জবাব দিল। 2 তলায় তার অফিস রুম। পূর্ণা, শিমুল, জাফর দ্রুত গতিতে অফিস রুমের সামনে আসলো। দরজার সামনে থাকা একটা ছেলে বলল, আপনি কোথায় যাবেন? পূর্ণ জবাব দিল, সাইদের কাছে। স্যার তার পরিবারের সবার সাথে ব্যস্ত আছে। পরিবারের সবাই এইখানে ভালোই, তাহলে জবাব সবাইকে দিতে হবে। আপনি একটু অপেক্ষা করুন, আমি স্যারকে বলছি। বলতে হবে না, আমি যাচ্ছি। ছেলেটাকে কথা বলার সুযোগ না দিয়ে দরজা ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করে পূর্ণা। উপস্থিত সবার আকর্ষণ পূর্ণার দিকে। আফজল হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে বলল, পূর্ণা, তুমি এইখানে? সৈয়দের মা আসিয়া পূর্ণার দিকে এগিয়ে এসে অহংকারী স্বরে বলল, তাহলে তুমি পূর্ণা? অনেক সুন্দরী, তবে গ্রামের দরিদ্র পরিবারের মেয়ে। আমার ছেলের সাথে মানায় না তোমাকে। আমার ছেলেকে সুধার মতো ধনী পরিবারের মেয়ের সাথেই মানায়।
পূর্ণা অশ্রু ভেজা চোখ নিয়ে সাইয়াদের দিকে তাকালো। তার পাশে সুন্দরী এক মেয়ে দাঁড়িয়ে আছে। পোশাক সাজ দেখে মনে হয় শহরের ধনী পরিবারের আধুনিক মেয়ে। সাইয়াদের হাত ধরে দাঁড়িয়ে আছে। সুধা পূর্ণার দিকে তাকিয়ে হেসে বলল, পূর্ণা, তোমার নাম সাইদের মুখে শুনেছিলাম, তোমাদের বাগদান হয়েছিল, কিন্তু দেখো নিয়তি কি, সাইদের সাথে 1 মাস আগেই আমার বিয়ে হয়েছে। পূর্ণা সাইয়াদের দিকে এগিয়ে গিয়ে মিনমিন স্বরে বলল, তুমি আমাকে বলেছিলে আমাকে সৎ মায়ের অত্যাচার থেকে মুক্তি করবে। তুমি তো তার থেকেও বেশি কষ্ট আমাকে দিলে। আমার হৃদয় ভেঙেছো, বিশ্বাসঘাতকতা করেছো। আমি রাজকন্যা সেজে বসেছিলাম রাজপুত্রের অপেক্ষায়, কিন্তু রাজপুত্র ঘাতক ছিল, সে আসেনি। সাইদ বলল, পূর্ণা, আমার কথা শোনো। পূর্ণা হেসে, তুমি তো দেখছি আমার নামও ভুলে গেছো। আমাকে পূর্ণবতী বলতে। মাহি অফিস কক্ষে প্রবেশ করে। সাইদের দিকে এমনভাবে তাকায় যেন সে আগে থেকেই সব জানতো এ ব্যাপারে। পূর্ণা সাইদকে বলল, আমাকে কষ্ট দিয়েছো, ভালোবাসার অভিনয় করেছো, আমাকে ঠকিয়ে কি পেলে? মনে রেখো, মানুষ ক্ষমা করলেও প্রকৃতি কখনো ক্ষমা করে না। যে যেমনভাবে কষ্ট দেয় তাকে তেমনইভাবে কষ্ট পেতে হয়। প্রতিশোধ যদি মানুষ নিত ফের ভালো ছিল, কতটুকু বা নেবে? প্রকৃতির প্রতিশোধ খুব ভয়ানক। সাইদ পূর্ণার দিকে তাকিয়ে, আমাকে কি অভিশাপ দিচ্ছ? না, কাউকে অভিশাপ দিতে নেই, শুধু বাস্তবতা বললাম। আপনারা সুখী হন, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি সাইদ। পূর্ণা শিমুল ও জাফরকে বলল, চলো ভাইয়া, আমরা যাই। আফজল পূর্ণাকে বলল, পূর্ণা, শুনেছি তোমার বাবা অসুস্থ, পরিবারের অবস্থা করুন, কোনো কিছু দরকার হলে আমরা আছি। আফজলের দিকে তাকিয়ে পূর্ণা বলল, আমার বাবা আপনাকে একটা কথা বলেছিল, মনে আছে কি? যদি মনে না থাকে আমি মনে করিয়ে দিচ্ছি। আমরা গরিব হতে পারি কিন্তু ভিখারি না। আফজল মাথা নত করে দাঁড়িয়ে রইল। পূর্ণা ব্যাগ থেকে বাগদানের আংটি বের করে সুধার হাতে দিয়ে বলল, এটা তোমাদের বিয়ের উপহার। আসিয়া উচ্চস্বরে বলল, পূর্ণা, এটা রেখে দিতে পারতে, সুধার অনেক আছে, এটা তোমার প্রয়োজন। মাহি জবাব দিল। বিশ্বাসঘাতকের স্মৃতি রেখে কি করবে? সাইদ তীক্ষ্ণ দৃষ্টিতে মাহিদের দিকে তাকিয়ে আছে। মাহি মৃদু হাসছে। সে বেশ খুশি হয়েছে। পূর্ণা অশ্রুভেজা চোখ নিয়ে বের হয়ে যায়। জাফর সাইদকে বলে, বিশ্বাসঘাতক। তারা বের হয়ে যায়। মাহি হেসে বলল, তোমাকে অনেক ধন্যবাদ, তবে পূর্ণাময়ীকে কাঁদানোর জন্য পরে তোমাকে দেখে নিব, বলে দিলাম। চোখ ভরা অশ্রু নিয়ে হালুকা নদীর পাড়ে একাই হাঁটছে পূর্ণা। শিমুল জাফর দূর থেকে দাঁড়িয়ে বোনকে দেখছে। তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা তাদের নেই, তাই তাদের একা ছেড়ে দিয়েছে। মাহি কোনোভাবেই পূর্ণাকে চোখের আড়াল করছে না। পূর্ণা শান্ত নিরিবিলি কদম গাছের ছায়ায় বসলো। কিছুক্ষণ নীরব থাকার পর হেঁচকি তুলে কাঁদতে লাগলো। মাহি তার কান্না দেখে আর দাঁড়িয়ে থাকতে পারছে না, ছুটে গিয়ে বসে পূর্ণার পাশে। পূর্ণা কাঁদতে কাঁদতে বলে, কেন আমার সাথে এমন করলেন? কেন এই বিশ্বাসঘাতকতা? যদি ঘাতকতা করার ইচ্ছা ছিল তাহলে কেন অনুভূতি জাগালেন না আপনার জন্য? আমার হৃদয়টাকে টুকরো টুকরো করে দিয়েছেন। হৃদয় ভাঙা শব্দ যদি শুনতে পাওয়া যেত তাহলে কখনো কেউ কারো হৃদয় ভাঙত না। আমি আপনার জন্য কত রাত নির্ঘুম থেকেছি, নামাজে দোয়া করেছি, আপনাকে চেয়েছি, ভেবেছিলাম হয়তো খারাপ কিছু হয়েছে, আপনার জন্য কাঁদতাম, আর আপনি বিয়ে করে সুখী আছেন। শোনো পূর্ণাময়ী, যে ছেড়ে গেছে তার জন্য কষ্ট পেতে নেই, বরং নিজেকে এমনভাবে তৈরি করো সে দেখে হারানোর জন্য আফসোস করবে। পূর্ণা কয়েক সেকেন্ড মাহির দিকে তাকিয়ে থাকে। তার কথায় শক্তি ফিরে পায়। উঠে দাঁড়িয়ে গোপনে নিঃশ্বাস ছেড়ে বলে, আপনিও আমার জীবনে থেকে চলে যান। মাহি জবাব দেয়, অসম্ভব। যেতে হবে। পূর্ণা ক্ষুব্ধ স্বরে বলল, সব বিশ্বাসঘাতক আর খুনিরা কি আমার জীবনেই আসে? মাহি হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে আছে পূর্ণার দিকে। খুশি মানে? আমি দেখেছি আপনাকে জবাকে খুন করতে, রক্তমাখা ছুরি আপনার হাতে ছিল। মাহি বলল, তাহলে তুমি সেই মেয়ে? জ্যোৎস্না রাতে তার কাজল কালো মায়াবী চোখ দেখেছিলাম। আপনি আগে থেকেই জানতেন আমি সেই মেয়ে, তাই আমার পিছু ছাড়ছেন না। এই কথা আর কে কে জানে? সবাইকে বলবো, তোমাকে শাস্তি দিব। শুধু শুধু নিজের বিপদ ডেকে এনো না, পুলিশ কিছুই করতে পারবে না, তুমি নিজেই বিপদে পড়বে। চিন্তা করো না, যদি আমি মরি তোমাকে মেরেই মরবো। হয়েছে,
বাসায় যাও, আর কাউকে এই কথা বলবে না। তোমাকে ছাড়বো না, নিজ হাতে হত্যা করব। তোমার হাতে বারবার মরতে রাজি আছি পূর্ণাময়ী। পূর্ণা কয়েক সেকেন্ড তাকিয়ে চলে যায়। মাহি কপালে হাত দিয়ে বিরক্ত স্বরে বলে, নিজেকে কিসের মধ্যে জড়িয়েছ পূর্ণাময়ী? 1 মাস পর পূর্ণা গ্রামে বাবা ভাই বোনদের সাথে বেশ ভালো সময় কাটিয়ে আসছে। প্রিয়ার মাধ্যমিক পরীক্ষা শেষ, তাই বোনের সাথে শহরে বেড়াতে আসছে। আশ্রমে বাচ্চাদের সাথে মানিয়ে নিয়েছে বেশ। নদীতে পাওয়া যেই মৃতদেহটি জবার তা শনাক্ত হয়েছে। পুলিশ এই নিয়ে তদন্ত শুরু করেছে। 1 মাস ধরে মাহি কলকাতা চলে গেছে। পুলিশ আশ্রমে এসেছে আয়েশাকে জিজ্ঞাসা করতে। জবা তার আশ্রমের মেয়ে ছিল। পুলিশ অফিসার রুবেল 27-28 বছরের সুদর্শন সুন্দর পুরুষ। পানির গ্লাসটা টেবিলের ওপর রেখে বলল, আয়েশে আপা জবা আপনাদের আশ্রমের মেয়ে ছিল, কিন্তু এতদিন ধরে তার নিখোঁজ হওয়ার ব্যাপারে থানায় কোনো অভিযোগ করেননি কেন? সে তার আত্মীয়র বাসায় গেছে, বলেছে অনেক দিন থাকবে, তাই আর খোঁজ নিইনি। পরে শুনলাম নদীতে লাশ পাওয়া গেছে। তার লাশ পাওয়ার পরও তো কোনো অভিযোগ করেননি। কাকে বাঁচাতে চাইছেন আপনি? আপনি তরুণ অফিসার, তাই হয়তো আমার সম্পর্কে জানেন না। অপরাধীকে আমি বাঁচাই না, আর প্রয়োজন ছাড়াও বেশি কথা বলি না। জবা গর্ভবতী ছিল, আপনি জানতেন? জানতাম। কার সাথে তার সম্পর্ক ছিল? আপনার মতো এই প্রশ্নের উত্তর আমারও জানার ইচ্ছে। আপনি জানলে আমাকে জানিয়ে দিবেন। আর কোন প্রশ্ন না থাকলে আসুন। এখন আসছি, কিন্তু পরে আরো প্রশ্নের ঝুড়ি নিয়ে আসবো। খালি হাতে যাব না, উত্তর নিয়ে ফিরবো। এতদিন ভালো থাকবেন। পূর্ণা কলেজে অপেক্ষা করছে। আজকে পরীক্ষার ফলাফল প্রকাশ হবে। শিমুল বসে কাঁপছে। যখন চিন্তিত থাকে বা ভয় পায় তখন এমনভাবে কাঁপতে থাকে সে। পূর্ণা শিমুলের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, ভাই, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার পরীক্ষার ফলাফল দেবে। ভুল আমার না, আমার বোনের। হয়েছে ভাই, আর চিন্তিত হয়েও না। তোমার বোন ভালো ফলাফল নিয়েই ফিরবে। আমার আত্মবিশ্বাসী বোন। পূর্ণা মনে মনে ভাবছে গত 1 মাস ধরে মাহি চলে গেছে। তার কথা মনে পড়ে। নিজেকে লুকিয়ে রেখেছে ধরা পড়ার ভয়ে। আজকে ফলাফল দেবে, হয়তো এবার নির্লজ্জ ছেলেটা পাশ করতে পারে। ফলাফল প্রকাশ হয়েছে। পূর্ণা প্রথম ডিভিশন পেয়ে পাশ করেছে। পূর্ণা একবার ভাবল মাহির ফলাফল দেখবে, পরক্ষণে নিজের মন পরিবর্তন করে নেয়। পূর্ণা শিমুল কলেজ থেকে বের হয়ে যাওয়ার জন্য এগিয়ে যায়। ঠিক সে সময় পেছন থেকে মাহি নরম স্বরে বলল, পূর্ণাময়ী। কণ্ঠস্বর শুনে পূর্ণা মৃদু হেসে স্বাভাবিক হয়ে পেছনে ঘুরে তাকায়। কয়েক সেকেন্ড চুপ থেকে রাগান্বিত হয়ে বলল, কি হয়েছে? মাহি এগিয়ে এসে বলল, প্রথমবার মুখের ভঙ্গিতে মনের অনুভূতি বোঝা যায়। পূর্ণা না বোঝার ভান করে, বুঝিনি। দূরে তো ছিলেন লুকিয়ে, আবার আসলেন কেন? মাহি পালিয়ে থাকার মানুষ না, দিল্লি বোনের কাছে গিয়েছিলাম। পুলিশ আপনাকে খুঁজছে, খুব শীঘ্রই কারাগারে যাবেন। মাহি হেসে বলল, যদি তুমি ওইখানে থাকো, আমি সারা জীবন ওইখানে থাকতে রাজি। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে পূর্ণা, রসিকতা করবেন না, আমি আপনার মতো খুনি না। তুমি যে অপরাধী সেটা জানো তো পূর্ণাময়ী? মানে কি? আমি কোনো অপরাধ করিনি। করেছো, আমার হৃদয়ে চুরি করেছো। মাহিকে কথা বলার সুযোগ না দিয়ে দ্রুত পায়ে চলে যায় পূর্ণা। ফেরজাদ আসমা ঘরে প্রবেশ করে। মাহি আজমির সোফা থেকে উঠে দাঁড়ায়। মাহির দিকে তাকালো ফেরজাদ। মাহি, মান সম্মান কিছু দেখেছো? কলেজ কি যেতে পারবো? পারবে মামা, পাশ করেছি। ফেরজাদ হাসি মুখে তাকিয়ে বলল, কিভাবে সম্ভব? আজমির বলল, টেনে টুনে পাস করেছে বাবা। ফেরজাদ হাসতে হাসতে বলল, নিজের মেধা খাটিয়েছো নাকি অন্যেরটা দেখে? আজমির উত্তর দিল, পূর্ণাটা দেখে। আজমির কাঁধে থাপ্পড় দিয়ে মাহি, চুপ। তাহলে এই ব্যাপার, আমার ছেলের হৃদয় জয় করা সেই নারী কি আজমির? আয়েশ খালার বোনের মেয়ে পূর্ণা। তাহলে খুব শীঘ্রই আয়েশের সাথে কথা বলতে হবে। আজমির হাসতে হাসতে বলল, আগে মাহিকে জিজ্ঞেস করো মেয়েটার সাথে মজা নিচ্ছে নাকি। ফেরজাদ উচ্চস্বরে বলল,
এবার কোন মেয়ের সাথে মজা করলে? 3 ভাইকে একসাথে কারাগারে রাখবে বলে দিলাম। মাহি আজমিন মাথা নিচু করে রেখেছে। আয়েশা চেয়ারে বসে আছে। পূর্ণা দরজা টোকা দিয়ে বলল, হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।